থিম হরর। গ্রামের পশ্চিম প্রান্তে বিশাল রথের মেলা বসেছে। ওরা চারজনে ঠিক করেছিল বেলা 3টে নাগাদ রওনা দেবে। প্রথমে নদীর ধারে একটু ভাঙা জমিদার বাড়িটা দেখতে যাবে। সেখান থেকে মেলা যেতে পায়ে হেঁটে কম করে আধ ঘন্টা লাগে। মেলা ঘুরতেও সময় লাগবে। তারপর আলো থাকতে থাকতেই ফেরা যাবে না হয়। কলকাতায় তো আর এত সবুজ দেখার সুযোগ মেলে না, তাই পাওয়া ছুটিটা উপভোগ করার মওকা ছাড়তে কেউ রাজি নয়। শ্বাস নিলে দূষণমুক্ত ঠান্ডা বাতাস নাকে আসছে। সন্ধ্যের পর চারদিকে গাড়ির হর্নের বদলে ভেসে আসছে ঝিঁঝির ডাক। রাতে খাবার পাতে পুকুরের মাছ, ক্ষেতের ফসল, পোষা মুরগির ডিম, সব মিলিয়ে এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা হচ্ছে ওদের। গ্রাম্য জীবন আসলে কেমন তার একটা ছবি ফুটে উঠছে ওদের চোখে। সেই তালিকায় যুক্ত হলো খোলা প্রান্তরে তুমুল ঝড় বৃষ্টি। ওরা 3 বন্ধু, দেবর্ষী, শর্মিষ্ঠা আর রিনি। কলকাতার নামী কলেজে 3 জনেই সোশিওলজি নিয়ে পড়াশুনো করছে। সবেমাত্র সেমিস্টার শেষ হয়েছে, তাই কলেজে পড়াশুনোর চাপ নেই। বুধবার 2টো ক্লাস ছিল, সেটা অধ্যাপক নেবেন না জানান। বৃহস্পতিবার কলেজের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে ছুটি ছিল, আর শুক্রবার পড়েছে রথযাত্রা। অতএব শনি রবি মিলিয়ে টানা 5 দিন ছুটি। এই 5 দিনের ছুটিটা ওদের সহপাঠী সৈকত তাদের গ্রামের বাড়িতে কাটিয়ে যাওয়ার আহ্বান জানায়। কলকাতা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে ওদের গ্রাম। সেখানে রথযাত্রা উপলক্ষে প্রায় 10 দিন ব্যাপী একটা বড় মেলা হয়। রথযাত্রা আর উল্টো রথের দিন তো ভিড় উপচে পড়ে। সেই সঙ্গে ওই গ্রামে একটা সুন্দর নদী আছে, একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেখানেও বেড়ানো যাবে। জমিয়ে আড্ডা আর দেদার খাওয়া দাওয়া, 5টা দিন রাজার হালে কেটে যাবে। ওরা দ্বিতীয়বার তাই ভাবেনি। গতকাল ছিল মঙ্গলবার, বিকেলের ট্রেনেই ওরা চলে এসেছে সৈকতদের বাড়ি। একটা দিন একটু বিশ্রাম নিয়ে ওরা আজ গ্রাম ভ্রমণের পরিকল্পনা করছিল। 3 জন আপাতভাবে বেশ ভিন্ন রকম হলেও ওদের মধ্যে মিল প্রচুর। দেবর্ষী আদ্যন্ত ফুর্তিবাজ ছেলে। যেখানে যেখানে আমোদের সম্ভাবনা আছে, দেবর্ষী বিনা বাক্য ব্যয়ে সেখানে হাজির হয়ে যায়। মাথা ভর্তি চুল, রোগা চেহারা। তবে শুধু যে ছেলে ফুর্তিবাজ তা নয়, তার উপস্থিতিও বেশ কমিক্যাল। রিনি একটু গম্ভীর, তবে ঘনিষ্ঠ বৃত্তে ওর মতো মজার আর আড্ডাবাজ মানুষ খুব কমই আছে। দুনিয়ার সকল ব্যাপারে ওর একটা সহজাত কৌতূহল আর আগ্রহ রয়েছে। শর্মিষ্ঠা মূলত পড়াশুনো নিয়েই থাকে, তবে বেশ ঠোঁটকাটা। আর সৈকত একটু অন্যরকম। সে এই গ্রাম থেকে শহরে গেছে বলে যে কোনো পরিবেশে চট করে মিশে যেতে পারে, ভেবে চিন্তে কথা বলে, সচরাচর অপ্রয়োজনে মুখ খোলে না। আপাতত জমিদার বাড়ির দালানে দাঁড়িয়ে যত দূর চোখ যায় তত দূর খোলা মাঠ, একপাশে বয়ে চলা চওড়া নদী। হঠাৎই গুলির মতো বৃষ্টির ফোঁটা গায়ে পড়ল। হাওয়ায় দুলে উঠল পাড়ে বাঁধা নৌকোগুলো। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা সোঁদা গন্ধ। দূরে নারকেল গাছগুলো পাগলের মতো মাথা দোলাচ্ছে। পশ্চিম দিকে আরো কালো মেঘ ক্রমেই ঘনিয়ে আসছে। জমিদার বাড়ির দালানের আরো একটু ভেতর দিকে ঢুকে এসে দেবর্ষী বলল, না ভাই সৈকত, এই জিনিস কলকাতার বুকে কোনোদিন কল্পনাও করা যায় না। আমরা তো বৃষ্টি পড়লে কাঁচের জানলা দিয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে স্টোরি দিই, কিন্তু ঝড় যে এমন ভয়ঙ্কর হতে পারে এই জিনিস ধারণাতেও ছিল না। শর্মিষ্ঠা সেই কথার রেশ ধরেই বলল, এই এক্সপিরিয়েন্সের সব ক্রেডিট তোর। সৈকত কিছু না বলে
সামান্য হাসল। গ্রামের বৃষ্টির মধ্যে একটা অন্য রকমের সৌন্দর্য আছে। বিদ্যুতের রেখা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। দূরে রূপলি মেঘের প্রেক্ষাপটে ভিজে চলেছে আগুন রঙা কৃষ্ণচূড়া। সামনে বর্ষার নতুন জল পাওয়া ঘাসে ভরা মাঠ। সেখানে জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। বৃষ্টির তোড় কমলেও বেরোনোর মতো নয়। সৈকত একটু গলা তুলে বৃষ্টির শব্দ ছাপিয়ে বলল, এই গ্রামে বর্ষায় নানা রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, জানিস তো? রিনি এতক্ষণ একটাও কথা বলেনি, কিন্তু অদ্ভুত ঘটনার ওপর ওর খুব টান। সাগ্রহে জিজ্ঞেস করল, কিরকম? সৈকত একটু দম নিয়ে বলল, তো এই নদীটা পেরিয়ে গেলে ওপারে ছেলে পোঁতা জঙ্গল। এই গ্রামে কোনো বাচ্চা সাবালক হওয়ার আগে অপঘাতে মারা গেলে তাকে না পুড়িয়ে পুঁতে দেওয়া হতো। এসব অবশ্য অনেক আগের কথা। আজ থেকে প্রায় 70-80 বছর আগে এই রেওয়াজ বন্ধ হয়ে গেছে। তো ওই জঙ্গলেই এই কাজ করা হতো বলে তার নাম দেওয়া হয়েছিল ছেলে পোঁতার জঙ্গল। বর্ষায় এই জঙ্গলটা নরক হয়ে থাকে। সাপ ব্যাঙের আখড়া, সেই সঙ্গে বিষাক্ত সব পোকামাকড়, মাটি ঘুলিয়ে কাদা হয়ে থাকে, আর বীভৎস ভ্যাপসা গন্ধ বেরোয়। জঙ্গলে কিছু মরে পচে টচে গেলে বর্ষার জল পেয়ে ফুলে ওঠে, আর তার গন্ধ ছড়ায় দূর দূরান্ত অবধি। আমরা আমাদের ছোটবেলায় শুনেছিলাম এখানে গরু, ছাগল, মোষ, ভেড়া মরলে এই জঙ্গলে ফেলে দিয়ে যাওয়া হয়। আর এই বর্ষার সময়টায় নাকি একদল নাম না জানা মাংসাশী জীব বেরোয়। তারা জঙ্গলে সেসবের কাঁচা মাংস খায়। বীভৎস সেই সব দৃশ্য। আর কেউ কেউ নাকি মানুষ খেতেও দেখেছে। তো এমনিতে তো বর্ষায় জঙ্গলে কেউ খুব একটা যায় না, কিন্তু প্রাণীগুলোর মৃতদেহের অংশ নদীতে এসে মেশে। এই বৃষ্টির শব্দের মধ্যেও অদ্ভুত নৈশব্দ জেগে উঠল জমিদার বাড়ির দালানে। তিনজনে হকচকিয়ে তাকিয়ে রয়েছে সৈকতের মুখের দিকে। শর্মিষ্ঠা সন্দিগ্ধ গলায় বলল, দুটো জিনিস বুঝছি না। প্রথমত, বর্ষা ছাড়া অন্য কোনো ঋতুতে এই অদ্ভুত ঘটনা ঘটে না কেন? আর দ্বিতীয়ত, এত বড় জঙ্গল কেউ কি চোখে দেখেছে কেউ মানুষ মেরে খেয়েছে? এখানে গরু ছাগলের বডিও ফেলা হয়, কোনো প্রাণীও তো তাদের খেতে পারে। ইনফ্যাক্ট সেটাই তো স্বাভাবিক, নয় কি? সৈকত কিছু বলে ওঠার আগেই রিনি রহস্যময় গলায় বলল, পৃথিবীতে এখনো রহস্যময় অনেক কিছুই ঘটে, বুঝলে? আর সোশিওলজি কিন্তু মিথ বা রিচুয়াল নিয়ে ভ্যালু জাজমেন্ট দেয় না। ভারতের গ্রামে গঞ্জে নানাবিধ বিশ্বাস আছে, আর সেসব বিশ্বাসের প্রাচীন কারণও আছে। সেগুলো খতিয়ে না বুঝলে আমরা সিদ্ধান্তে আসবো কি করে? সৈকত একটু ম্লান হেসে বলল, তোর কি মনে হয়? এই যে এইসব কথাগুলো আমি ভেবে দেখিনি। গোসাপ, শেয়াল থেকে শুরু করে অন্যান্য মাংসাশী প্রাণী যে মাংস খেতে পারে, এই সহজ সত্যিটুকু গ্রামের ছেলে হয়েও আমার মাথায় আসেনি। কিন্তু যাকগে, পরে বলবো। এখন তো আছিস কটা দিন। চ, এই তো বৃষ্টিটা ধরে গেছে, এই বেলা পা চালিয়ে মেলার দিকে রওনা না হলে এবার ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। চ বেরোই। তিনজন কিছু বলল না বটে, কিন্তু ওদের মনের মধ্যে একটা কাঁটা খচখচ করতে লাগলো। সৈকত অবশ্য নির্বিকার চিত্তে এগিয়ে চলেছে মাঠের বুক চিরে। একে একে তাকে অনুসরণ করল শর্মিষ্ঠা আর দেবর্ষী। রিনি শুধু ফেরার সময় দেখল ওপারের জঙ্গল থেকে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে একটি কমবয়সী বউ। তার পরনে আটপৌড়ে শাড়ি, রং শ্যামলা, হাত ভর্তি কাচের চুড়ি। মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে। হাঁটু অবধি ঠিক থেকে কাদা, আশেপাশে কোনো নৌকো নেই। সে কিভাবে এলো এই জঙ্গলের ধারে? ভর সন্ধে এই জঙ্গলেই বা দাঁড়িয়ে আছে কেন? চোখ দুটো অসম্ভব ধারালো, যেন ও নেহাতি চোখ নয়, যেন অন্য দুনিয়ার দরজা। এক দৃষ্টে তাকিয়ে আছে রিনির দিকে, যেন
রিনির অন্তরের কথাগুলো পড়ে ফেলতে পারছে বউটা। শোনা যায় সাপ শিকার করার আগে শিকারকে সম্মোহিত করে ফেলে। বউটাও যেন শিকার করবে রিনিকে। আরে কি রে, পা চালা। আচমকা দেবর্ষীর ডাকে সম্বিত ফিরল রিনির। ঘোর কাটিয়ে রিনি জঙ্গলের দিকে তাকাতেই তার মাথায় যেন বাজ পড়ল। কোথায় বউ? মানুষের চিহ্ন মাত্র নেই সে জঙ্গলে। যেন বেমালুম হাওয়ায় উবে গেছে একটা জলজ্যান্ত প্রাণী। সম্ভবত বৃষ্টির জন্যেই মেলা প্রাঙ্গণ এখনো জমে ওঠেনি। মাঠে বেশ কাদা, তবে তা নিয়ে কারুরই কোনো হেলদোল দেখা যাচ্ছে না। মেঘলা আকাশের প্রেক্ষাপটে বিশাল আকায় নাগরদোলার আলোগুলো ঝিকিয়ে উঠছে। বাতাসে জিলিপি পাঁপড় ভাজার গন্ধ। এখানে ওখানে শোনা যাচ্ছে বাচ্চাদের চিৎকার। ভেসে আসছে ঘোষণা, হরেক মাল 10 টাকা, দামাদামি করবেন না, একটু বেশিও নয় কমও নয়, যা দেখবেন 10 টাকা। মাঠের মাঝখানে ঘাস উঠে যাওয়া পায়ে চলা পথ। তার দুধারে ছোট ছোট গামলায় রঙিন মাছ বিক্রি হচ্ছে। খাঁচার মধ্যে রাখা রয়েছে খরগোশ, গিনিপিগ অথবা রং বেরঙের পাখি। প্রায়ই ঝোপঝাড় থেকে পাখি ধরে রং করে গাল ভরা নাম দিয়ে বিক্রি করা হয়। এই নতুন ধরনের মেলায় এসে ওদের বেশ ভালোই লাগছিল। মাঠের উত্তর কোণে জগন্নাথ মন্দিরের ঠিক পাশে বিরাট আকৃতি রথটা রাখা। সেটা সেজে উঠেছে বিভিন্ন ফুলে। দেবর্ষী বলল, মেলার মাঠে এসে মনে হচ্ছে পুরো অন্য জগতে এসে পড়েছি। চলো ভেজা বাতাস, একটা সোঁদা গন্ধ, নীল আকাশের বুকে কমলা আলো ফুটে সন্ধে নামছে, একটা দুটো তারা ফুটছে। না, এরকম একটা জীবন ফেলে কে আর কলকাতায় ফিরে যেতে চায়? সৈকত হেসে বলল, ওরকম এখন মনে হচ্ছে তোদের, কিন্তু এখানেই দিনের পর দিন থাকতে থাকতে এই মোহটা কেটে যাবে। একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, সন্ধে 7টার পর পরিবহন ব্যবস্থা বলে আর কিচ্ছু থাকে না গ্রামে। গোটা গ্রাম রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। শহরের জীবনে তোরা অভ্যস্ত হয়ে গেছিস, গ্রামে এসে দিন কাটানোর ভাবনা নেহাতি রোমান্টিসাইজ করা ছাড়া আর কিচ্ছু না। মন্দিরের পাশে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, মেলা কমিটির অনুষ্ঠানের মঞ্চ। সেখানে একটা বড় গাড়ি এসে দাঁড়াল। সঙ্গে সঙ্গে সেই গাড়িকে কেন্দ্র করে একটা ভিড় তৈরি হয়ে গেল। গাড়ি থেকে নামল স্থূলকায় এক প্রৌঢ়, গলায় মোটা সোনার চেন, হাতে একগাদা আংটি। এই বর্ষার বিকেলেও তার চোখে রোদ চশমা, মুখে সম্ভবত গুটখা জাতীয় কোনো পদার্থ। চোয়ালটা অক্লান্তভাবে নাড়িয়ে চলেছে। একটু তাচ্ছিল্যের সঙ্গেই চারপাশের ভিড় সরিয়ে স্টেজে গিয়ে উঠল লোকটা। সঙ্গে সঙ্গে তাকে মালা পরিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। সৈকত লোকটাকে চিনিয়ে দিল। এই যে এখানকার খুব হোমড়া চোমড়া রাজনৈতিক নেতা, অনেকগুলো ভেড়ি আছে, কারখানার মালিক, আরও যেসব কত চোরাই ব্যবসা আছে তার ইয়ত্তা নেই। এই এলাকার লোক ওর ভয়ে তটস্থ হয়ে থাকে, আর ইনি এই মেলা কমিটির চেয়ারম্যান। ওদিকে রিনি আবার এক টিয়া পাখি সমেত জ্যোতিষীকে দেখে খুবই উত্তেজিত। শর্মিষ্ঠা যথারীতি রিনির এসব সংস্কার দেখে হতাশ। জ্যোতিষীর চেহারাটাও খুব একটা প্রাণবন্ত নয়। শকুনের মতো কুঁজো হয়ে বসে আছে মাঠের একপাশে। খাঁচায় বন্দি সবুজ রঙের টিয়া পাখিটিও লোকজনের সঙ্গে মেলামেশা করতে বিশেষ আগ্রহী নয়, যেন ঝিমোচ্ছে এক কোণে বসে। জ্যোতিষীর মুখে শীতের কম্বলের মতো চামড়ার ভাঁজ, চোখগুলো ঝাপসা, খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। সামনে সাদা শতরঞ্চিতে হাজার একটা পাথর শিকড় বাকড় রাখা, অনেকগুলো তাসও দেখা যাচ্ছে, আর রয়েছে একটা ঘোলা আতস কাঁচ। রিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি হাত দেখতে পারেন? আমার হাতটা একটু দেখে দেবেন? বৃদ্ধ জ্যোতিষী অনেক কষ্টে মাথা নেড়ে সম্মতি জানাল।
রিনি উবু হয়ে বসল জ্যোতিষীর সামনে, বাঁ হাতটা বাড়িয়ে দিল। শর্মিষ্ঠার মুখে একটা বিরক্তি ভরা কৌতুক। সে মজা দেখার উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছে। সৈকত উদাসীন, দেবর্ষীও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। জ্যোতিষী তার হাতটা ধরে আতস কাঁচটা চোখের সামনে ধরল। জ্যোতিষীর ঘোলাটে চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল বলে রিনির মনে হলো। জ্যোতিষী খুব ধীর গলায় বলল, তোমার জন্ম কি শ্রাবণ মাসে? রিনি অবাক হয়ে বলল, হ্যাঁ, শ্রাবণ মাসেই তো। বৃদ্ধের গলাটা খ্যানখ্যানে, কেঁপে যায়, কিন্তু সেই গলার মধ্যে ভড়ং বা দ্বিধার ছাপ মাত্র নেই। অশক্ত কণ্ঠেই বৃদ্ধ বলল, তোমার মধ্যে এক অপার সম্ভাবনা রয়েছে। বহুকালের কোনো অপূর্ণ কাজ তোমার হাত ধরে সম্পন্ন হবে। তোমার সান্নিধ্যে যারা থাকবে তারাও সেই পূর্ণতার ভাগীদার হবে, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে তবে সেই কাজ বা সেই যাত্রাপথ যে সম্পূর্ণ বিপন্মুক্ত হবে তা কিন্তু নয়। আগামী কয়েকটা দিন তোমার আর তোমার কাছের মানুষগুলোর জন্য ঘোর বিপজ্জনক হয়ে উঠতে পারে। পদে পদে বাধা আসার সম্ভাবনা আছে, তাই শক্ত থেকো। লোকটি কিছুতেই পয়সা নিল না, শুধু বলল, ওসব টাকা পয়সা লাগবে না। এই টিয়া পাখিটার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ওর জন্য একটু ভালো ছোলা কেনার পয়সা হলেই চলবে। আমার জুটে যাবে যা হোক। সৈকত ফেরার পথে বলল, দেখ, এ ধরনের টুকটাকে বিশ্বাস না রাখাই ভালো। এই জ্যোতিষীকে আমি আগে কখনো দেখিনি, আর পয়সা না নেওয়ার কারণটাও বুঝলাম না, কিন্তু এরা খুবই জেনারিক কথা বলে। দেবর্ষী জিজ্ঞেস করলো, যেমন? যেমন ধর, তোকে জিজ্ঞাসা করবে যে ছোটবেলায় বড় কোনো আঘাত পেয়েছিস কিনা। আমরা ছোটবেলায় পড়ে গিয়ে একবার বড় করে কাটা ছেঁড়া বা হাত পা ভাঙা তো হয়ই। হ্যাঁ, 90% ক্ষেত্রে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বেড়ে কেস হয়ে যায়। তারপর ধর, কখনোই এরা দেখবি যে ডেফিনিট টাইম পিরিয়ড ধরে কথা বলে না। হ্যাঁ, আগামী কয়েক বছরে তোমার জীবনে এই হবে, আগামী কয়েক মাসে অমুক থেকে সাবধানে থেকেও, দেখবি এইরকম টাইপের কিছু একটা বাতলে দেয়। এগুলো তুই যে কোনো মানুষের জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবি। যেমন ধর, তোকে বললো যে আগামী 6 মাসে তোমার একটা কিছু প্রাপ্তি যোগ আছে। তুই এমনিই কাজ করে যদি পয়সা পাস, তোর মনে হবে জ্যোতিষীর কথা তো ভুলে গেল। তুই তোর শ্রমের মূল্যটাকে বস্তুগত জায়গা থেকে বার করে একটা অলৌকিক জায়গায় প্লেস করলি, ব্যাস। বা তুই যেমন ধর, এই জ্যোতিষী জোর দিয়ে বললো না কেন যে বাধা আসবেই, হ্যাঁ, বা বাধা আসবে না, এটাও তো জোর দিয়ে বলতে পারলো না। বিপদ আসতেও পারে, নাও আসতে পারে। তো এটা তো যে কারোর জন্য সত্যি। হ্যাঁ, দেখ, 3 দিন পর যদি তোর বিপদ হলে জ্যোতিষী বলবে আমি তো বলেই ছিলাম, আর যদি না হয় তাহলে কি বলবে, আমি তো বলেছিলাম যে সম্ভাবনা আছে। এরা এইরকমই হয়। শর্মিষ্ঠা অবশ্য বেশ মন দিয়ে শুনছিল আর একমত হচ্ছিল। রিনির অবশ্য এখন এসব তাত্ত্বিক কচকচি মোটেই ভালো লাগছিল না। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল জ্যোতিষীর বলা যাবতীয় কথা। এমন সময় চোখটা চলে গেল মাটিতে বসা একটি মেহেন্দি আঁকিয়ের দিকে। সাদা শতরঞ্চির ওপর সে বসে আছে, সামনে অনেকগুলো মেহেন্দির ছাঁচ। কিন্তু যে বউটি মেহেন্দি আঁকতে বসে আছে তাকে দেখে হাড় হিম হয়ে গেল রিনির। সে আর কেউ নয়, ঘন্টা দেড়েক আগে যাকে জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সেই 8 পৌড়ে শাড়ি,
কিন্তু রংটা অন্য। হাতে কয়েক গাছা চুড়ি, এখন দু হাতের তালুতে মেহেন্দিও আঁকা রয়েছে। কপালে বড় গোল টিপ, সিঁথিতে মোটা করে সিঁদুর। আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো সে সোজা তাকিয়ে আছে রিনির দিকে। সেই অন্তর্ভেদী দৃষ্টি। রিনির মাথা করতে শুরু করলো। ওর হঠাৎ শরীর খারাপ লাগছে। ওই দৃষ্টি সহ্য করতে পারছে না। কি চায় এই মহিলা? কোথা থেকেই বা আসছে? কেনই বা সন্তর্পণে নজর রাখছে রিনির ওপর? কি উদ্দেশ্য ওর? রিনির কি যেচে এগিয়ে গিয়ে কথা বলা উচিত কোনো একটা ছুতো করে, নাকি এ সম্পূর্ণটাই ওর মনের ভ্রম? সন্ধ্যের অন্ধকারে দূর থেকে কারুর মুখ স্পষ্ট করে বোঝা সম্ভব, কিন্তু তাহলে ওর ওই ধারালো চোখ দুটো এদিকেই তাকিয়ে আছে, সেটাই বা রিনি বুঝতে পারছে কি করে? ওই চাহনি থেকে ওর যে অস্বস্তিটা হচ্ছে তা তো আর মিথ্যে নয়। রিনি ভাবল এগিয়ে গিয়ে কথা বলবে। এমন সময় আশপাশের সমস্ত লোককে চমকে দিয়ে একটা তীব্র চিৎকার শোনা গেল। সমস্ত গুঞ্জন, চেঁচামেচি, আলাপ আলোচনা ক্ষণিকের জন্য স্তব্ধ হলো। তারপর সকলে ধাতস্থ হয়ে ব্যাপারটা বুঝেই হেসে ফেলল। একটি বাচ্চা নাগরদোলায় উঠে যার পর নাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। আপাতত তাকে নাগরদোলা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার মা তাকে কোলে তুলে নিয়ে পিঠ চাপড়াতে চাপড়াতে নিয়ে যাচ্ছে খেলনার দোকানের দিকে, তাই তার কান্না খানিকটা কমেছে। এই আকস্মিক ঘটনার তোড় সামলে যেই রিনি মেহেন্দির দোকানের দিকে তাকালো, অমনি ওর মাথাটা বোঁ করে ঘুরে গেল একবার। এই ঘটনা যে একেবারে অপ্রত্যাশিত তা বলা চলবে না, কিন্তু এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে এ কথা বোধহয় রিনি দুঃস্বপ্নেও ভাবেনি। কোথায় মেহেন্দির দোকান, যেখানে একটু আগেও শতরঞ্চি পেতে রহস্যময় বউটা বসেছিল, সেখানে মানুষ, শতরঞ্চি, মেহেন্দির কোনো চিহ্ন মাত্র নেই। তার বদলে সেখানে গুটিসুটি পাকিয়ে ঘুমোচ্ছে একটা কুকুর। সন্ধ্যের সময় ঝড় উঠেছিল, কারেন্ট চলে গেছে। এখানে এই ব্যাপারটা এতই স্বাভাবিক, সারাক্ষণ বাড়িতে মোমবাতি, হ্যারিকেন, এমার্জেন্সি আলো প্রস্তুত থাকে। ঝিঝির ডাকের সঙ্গে পুকুর পাড় থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। বাতাসে সোঁদা গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে সদ্য ফোটা হাসনুহানার ঘ্রাণ। একতলার দুটো ঘরে ওদের শোয়ার বন্দোবস্ত করা হয়েছে, সৈকত, দেবর্ষী, শর্মিষ্ঠা আর রিনির। মশারিতে ঢুকে শর্মিষ্ঠা বলল, এমন নিস্তব্ধ রাত কলকাতায় কল্পনাও করা যায় না। কারি কারি গাড়ির শব্দ, কনস্ট্রাকশনের আওয়াজ, লাউড মিউজিক, উফ! আর এখানে শুধু রাতচরা পাখির ডাক, ঝিঝি আর মাঝে সাঝে দূর দিয়ে ট্রেন চলে যাওয়ার আওয়াজ। চমৎকার লাগছে। রিনি তেমন সাড়া দিল না, শুধু বলল, রাতে হ্যারিকেনটা জ্বালিয়ে শুলে তোর কি অসুবিধা হবে? আসলে এত অন্ধকারে অভ্যেস নেই তো। না না, অসুবিধা নেই। তাহলে একটা কাজ কর, মাথার উপরে জানলাটা খুলে রাখ, বদ্ধ করে না হলে গুমোট লাগবে। রিনি হাত বাড়িয়ে জানলাটা খুলে দিল। পেছনেই সৈকতদের বাড়ির পুকুর, তাতে চাঁদের স্থির ছায়া। ঝড়ের পর একটা স্নিগ্ধতা রয়েছে চারদিকে। দূরে অন্ধকারে জ্বলছে নিভছে জোনাকি। কি এক অজানা কারণে বুকটা ঢিপ ঢিপ করে উঠল রিনির। বৈঠকখানার বড় পেন্ডুলাম ঘড়িটা ঘন্টা বাজিয়ে জানান দিল রাত 10টা বেজেছে। শর্মিষ্ঠা সন্ধ্যের সময় বৃষ্টিতে ভিজেছে উঠোনে, সেই কারণেই বোধহয় বিছানায় পড়া মাত্র ঘুমিয়ে পড়েছে। ঘুমে একেবারে কাদা যাকে বলে। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে মশারিতে ঢুকল। দূরে দু একটা নেড়ি কুকুরের চিৎকার আর ঝিঁঝির এক টানা একঘেয়ে ডাক শুনতে শুনতে
কখন যে তার চোখের পাতা লেগে এসেছে বলা মুশকিল। রিনি আর শর্মিষ্ঠা অঘরে ঘুমোচ্ছে। মাথার কাছে জানলাটা খোলা। সেই জানলার জালের বাইরে নিশ্চুপে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। এক দৃষ্টিতে জরিপ করতে লাগলো ঘুমন্ত রিনিকে। জঙ্গল আর মেলায় দেখা সেই বউটা, আটপৌরে শাড়ি, হাত ভর্তি চুড়ি, কপালে একটা বড় টিপ, তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি। রিনির মাথা ঠিক সোজাসুজি জানলার ওপার এসে দাঁড়িয়ে আছে। বাতাস ভরে গেছে একটা ভ্যাপসা মেছো গন্ধে। শিরশিরে ঠান্ডা গলায় সে ডাকল, রিনি, এই রিনি। রিনি যেন ঘুমের মধ্যেই জড়ানো কণ্ঠে সাড়া দিল। বেরিয়ে আয়। সেই শিরশিরে কণ্ঠে শোনা গেল এক ভয়ঙ্কর আহ্বান। রিনি, এই রিনি। রিনির ঘুমটা ভাঙতেই সে জানলার দিকে তাকিয়ে যেন সম্মোহিত হয়ে গেল। সেই প্রাথমিক চটকা কাটতেই সে শর্মিষ্ঠাকে ডাকতে গেল। রিনির মুখ দিয়ে কথা সরল না। যত সে চাদর মাথায় দিয়ে জোর করে চোখ বুজে পড়ে থাকতে চায়, ততই যেন ডাকটা আরো জোরালো আর আরো আকর্ষণীয় হয়ে ওঠে। রিনি। আশ্চর্য, এ ডাক কি শর্মিষ্ঠার কানে যাচ্ছে না? শরীরের সমস্ত জোর একত্রিত করে সে শর্মিষ্ঠাকে একটা ধাক্কা মারতেই হুড়মুড়িয়ে উঠে বসল শর্মিষ্ঠা। কি হয়েছে, কি হয়েছে রে? মাঝে ধাক্কাধাক্কি করছিস কেন? কাঁপা কাঁপা হাতে রিনি জানলার দিকে দেখালো। ভয়ার্ত কণ্ঠে বলল, জানলায় একজন কেউ দাঁড়িয়ে আমায় ডাকছিল, আমার আমার নাম ধরে। ফোনের টর্চটা জেলে জানলার দিকে তাক করলো শর্মিষ্ঠা। কই, কেউ তো কোথাও নেই। কাকে দেখেছিস তুই? আরে কে তোর নাম ধরে ডাকছিল? বিশ্বাস কর, একটা বউ, গ্রামেরই কেউ, বিকেল থেকে আমার পিছু নিয়েছে। সেই জমিদার বাড়ির পাশে, তারপর মেলায়, তারপর এই বাড়ির চৌহদ্দিতে। সারাক্ষণ মনে হচ্ছে বউটা আমায় কিছু একটা বলতে চাইছে। এই স্বপ্নটা একটু দেখিসনি তো? বিন্দু মাত্র না। এখন না হয় ঘুম চোখে দেখছি, কিন্তু বিকেলে জঙ্গলের পাড়ে, মেলায় অত লোকের ভিড়ের মধ্যে এত ভুল দেখবো আমি? হতেই পারে না। শর্মিষ্ঠা কি যেন একটা ভেবে বলল, আচ্ছা চল তো দেখি একটু বেরিয়ে। এত রাতে সৈকত আর দেবর্ষীকে একবার ডাকলে হতো না? কাউকে ডাকার প্রয়োজন নেই, দুজনে যাব। হাতে শক্তপোক্ত কিছু একটা রাখ। আমার কাছে পেপার স্প্রে আছে। একবার বেরিয়ে চট করে আশপাশটা দেখে চলে আসবো। চত। সৈকতদের নাট মন্দিরে কাজ চলছিল, তাই বাইরের দালানে কিছু স্টিলের রড পড়েছিল। দুটো স্টিলের রড তুলে নিল দুজনে। ফোনের ফ্ল্যাশলাইট জেলে পকেটে পেপার স্প্রে নিয়ে রওনা দিল বড় রাস্তার দিকে। চাঁদ উঠেছে। একটা মায়াবী রূপলি আলো যেন ঘিরে রেখেছে গোটা অঞ্চলটাকে। এই আলোয় কোনো অশুভ ঘটনার কথা মাথাতেও আসে না। আশপাশ আশ্চর্য রকমের নিস্তব্ধ। ঝিঁঝির ডাক আর ব্যাঙের গানও যেন সেই নৈঃশব্দকেই পূর্ণমাত্রায় সঙ্গত দিচ্ছে। সেই রূপকথায় পড়া মৃত্যুপুরীর মতো কে যেন রূপোর কাঠি বুলিয়ে দিয়েছে পুরো এলাকাটার কপালে। এমনকি কুকুর বা শেয়ালের ডাকও শোনা যাচ্ছে না। হাসনুহানা জুঁইয়ের গন্ধ বাতাসে ছড়িয়ে আছে। সেই গন্ধে যেন আচ্ছন্ন হয়ে যায় মানুষ। রাস্তায় বড় বড় গাছপালার ছায়া পড়েছে ভূতের মতো। বড় রাস্তায় এসে দাঁড়িয়ে শর্মিষ্ঠাকে রিনি জিজ্ঞেস করল, এবার যাবি কোথায়? এই আজ বিকেল থেকে তোর মধ্যে একটা চেঞ্জ দেখছি। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বটে, কিন্তু জমিদার বাড়ি যাওয়ার থেকেই তোকে আনমনা লাগছে। কি ব্যাপার বলতো? বললেও তুই কি বিশ্বাস করবি? আরে আমি কি ভাববো সেটা তুই না ভেবে প্লিজ আমাকে পুরো খুলে বলতো। রিনি একটা লম্বা শ্বাস নিয়ে বিকেল থেকে যা যা হয়েছে ওই সন্দেহজনক বউটির ঘটনা পুরোটা খুলে বলল। এই অন্ধকারে সামান্য আলোয় সেই গল্প বলতে বলতে কথক আর শ্রোতা দুজনেরই শিরদাঁড়া দিয়ে
হিমের স্রোত বয়ে গেল। গল্পটা শোনার পর দুতরফেই কিছুক্ষণের নিস্তব্ধতা। সেই নীরবতা ভেঙে শর্মিষ্ঠাই বলল, চ একটু হেঁটে আসা যাক। এখন কি করবি? ঘুম তো আসবে না, ঘরের মধ্যে বদ্ধ লাগবে। হেঁটে এলে একটু মাথার ভার কমবে। এখান থেকে নদীর ঘাট তো মিনিট 15 পথ। চল চল হেঁটে আসি। দুজনে এগোলো। রিনি বলল, কি ব্যাপার বলতো, আমি কি হ্যালুসিনেট করছি? না, ওরকম দুমদাম কেউ হ্যালুসিনেট করে না। হ্যালুসিনেশনের কয়েকটা ট্রিগার থাকে, ইদার পাস হিস্ট্রি, না হলে কোনো একটা শক্তপোক্ত কারণ। হঠাৎ করে তোর হ্যালুসিনেশন শুরু হয়ে গেল, এটা ঠিক না। আমি ভাবছি তোকেই বারবার দেখা দিচ্ছে কেন, আমি বা বাকি দুজন দেখতে পাচ্ছি না কেন? ফর দ্যাট ম্যাটার কেউ দেখতে পাচ্ছে না কেন? আমিও তো সেটাই ভেবে চলেছি। চ একটু হাঁটি, দুজন আছি, কিচ্ছু হবে না। আমার একটা অন্য জিনিস মনে হয়, কেউ তোকে কিছু একটা জানাতে চাইছে, বা তোর মাধ্যমে আমাদের সবাইকে জানাতে চাইছে। সেটা না জানা অবধি কিছুতেই স্বস্তি হচ্ছে না। বিকেলবেলা জ্যোতিষে যে কথাগুলো বলল সেগুলো আমার মাথায় খুব ঘুরছে। জানিস, আমাকে বলল কি সব অসম্পূর্ণ কাজ নাকি আমার হাত ধরেই সম্পন্ন হবে। আমার সঙ্গে যারা থাকবে তারাও নাকি সে কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়বে। আমি অনেকক্ষণ ব্যাপারটা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন যেন পুরো ছবির মতো চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। যে মহিলা আমার কাছে বারবার আসছে, তার কি কোনো কাজ অপূর্ণ রয়ে গেছে? কি জানি, কিছুতেই বুঝতে পারছি না। দুজনে চুপ করে এগোতে লাগলো নদীর দিকে। যত নদীর দিকে যাচ্ছে তত একটা জোলো হাওয়ার প্রকোপ তীব্র হচ্ছে। দুপাশে ফাঁকা মাঠ, মাঝে মাঝে দু একটা দোকান। দিনের বেলা এসব জায়গায় লোক চলাচল করে, কিন্তু রাত্রে শাটার নামানো দোকানগুলোকে মনে হচ্ছে যেন রহস্যের খাসমহল, যেন প্রতিটা দোকানে অপেক্ষা করে আছে অনন্ত অন্ধকারের জগৎ। অপ্রস্তুত আগন্তুককে দেখলেই তারা ডেকে নেবে কোনো এক না ফেরার জগতে। এই পথে নদীর ধারে যেতে গেলে যে একটা শ্মশান পড়ে, সেটা অবশ্য ওরা জানত না। শ্মশানের কাছে এসে দুজনেরই কেমন যেন গাটা ছমছম করে উঠল। কোথাও বিড়াল বা কুকুর কিছু একটা পচে মরেছে, তার গা গোলানো গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। কান পাতলেই যেন শোনা যাবে প্রেতাত্মার ফিসফাস। শ্মশান অবশ্য নামে। নদীর ধারে একটা বড় মাঠে চিতা সাজিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইলেকট্রিক চুল্লি এখান থেকে অনেক দূরের শহরে। গ্রামের লোকজন এখানে এভাবেই সৎকার কার্য করে থাকে। সন্ধে বোধহয় কাউকে পোড়ানো হয়েছে, তার চিতাটা পড়েছিল। সেদিকে না তাকানোর দৃঢ় প্রত্যয় নিয়ে সোজা হাঁটতে লাগলো দুজনে। বড় রাস্তা থেকে একটা মোটামুটি বাঁধানো পায়ে চলা পথ চলে গেছে নদীর দিকে। সেই রাস্তায় দুজনে এগোলো। জোলো বাতাস বাড়ছে, থেকে থেকে ডেকে উঠছে নিশাচর পাখি। একটু কাছে এগিয়ে যেতে দেখা গেল একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর তারই সামনে আগুন জ্বলছে। নদীর হাওয়ায় সেই আগুন মাঝে মাঝে কেঁপে উঠছে। দুজনেই একটু আশ্চর্য হলো, নদীর ধারে কুঁড়ে ঘরে কে থাকে? মাঝি বা ডোমের ঘর হতেই পারে। আর একটু এগিয়ে যাওয়া ঠিক হবে কি? সম্বল বলতে দুটো লোহার রড আর পকেটে একটা পেপার স্প্রে। 7-5 ভাবতে ভাবতেই কুঁড়ে ঘরটার দিক থেকে একটা অসম্ভব গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কে রে? কে ওখানে? চমকে উঠল দুজনে। কাছে যেতে একজন জটা জুটোধারী মানুষকে দেখা গেল। তিনি কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলেন। দীর্ঘ পেটানো চেহারা, পরনে কৌপিন, চোখে চশমা, অবয়বে আশ্চর্য উজ্জ্বলতার ছাপ। তিনি জিজ্ঞেস করলেন, তোরা কারা?
এত রাত্রে এই শ্মশানে কি করছিস? শর্মিষ্ঠা কাঁপা গলায় উত্তর দিল, আমরা 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 বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি। এত রাতে এই শ্মশানে এসেছিস কেন? জায়গাটা একেবারেই ভালো নয়। উত্তরে রিনি কি বলবে ভেবে পেল না। লোকটা বলল, আমাকে সব কথা খুলে বল, ভয় পাস না। রিনি তখন সংক্ষেপে ঘটনাটা বলল। বিকেল থেকে কি কি হচ্ছে, কেন তারা রাত 2টোর সময় বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে, সব বলল। লোকটা খুব মন দিয়ে শুনল। তারপর 2টো ছোট মোড়া বার করে এনে বলল, এনে বস এখানে। দুজনে বসল। লোকটা সেই গম্ভীর স্বরে বলতে শুরু করল, তোরা যে মেয়েটির কথা বলছিস তাকে আমি চিনি, কিন্তু লোকটা চুপ করে গেল। রিনি আকুল হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি? একটু থেমে লোকটা যা বলল তাতে ওদের গলা শুকিয়ে এলো। গোটা পৃথিবী আশ্চর্য রকমের জনশূন্য। রাত 3টের কাছাকাছি বাজে। নিস্তব্ধ শ্মশানে আচমকাই মনে হলো যেন ওদের ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো গ্রহান্তরের জীব। লোকটা বলল, ওই মেয়েটি বহুকাল আগে মারা গেছে। দুজনেরই মুখে কিছুক্ষণ কথা জোগালো না। শর্মিষ্ঠা শরীরের সব শক্তি একত্রিত করে তার গলায় এনে বলল, মানে? লোকটা বলল, লম্বা গল্প, শুনবি? অবশ্যই শুনবো, আপনি বলুন। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এই গাঁয়ে একটা লোক ছিল, শিবনাথ কোলে। বেশ অবস্থাপন্ন ছিল। সে নিয়মিত শরীরচর্চা করত। নির্মেদ চেহারা, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, অসম্ভব উজ্জ্বল তার চোখ। খুব রুচিশীল, ভালো মনের মানুষ। লোকের আপদে বিপদে পাশে দাঁড়ানোর একটা অভ্যেস ছিল ওর। যে কোনো প্রয়োজনে ওর কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে এমনটা হয়নি বললেই চলে। আজ এই যে গায়ে এত উৎসব, এত হইচই দেখছিস, এর অনেকটাই নিজের হাতে করে তৈরি করে গেছে শিবনাথ। এই গাঁয়ের জগন্নাথ মন্দিরও ওরই হাতে তৈরি করা। এই মেলা শিবনাথ না হলে হতো না। কিন্তু কিন্তু এসবের সঙ্গে আমাদের কি সম্পর্ক? বলছি তোদের অল্প বয়স, এই বয়সে ধৈর্য থাকে না জানি, কিন্তু একটু মন দিয়ে শোন, কারণ আছে। এই শিবনাথ ছোট থেকেই ভীষণ পরিবেশ প্রকৃতি ভালোবাসত। বলতো আমাদের সবটুকু জুড়ে আছে সবুজ গাছপালা, খোলা মাঠ, নদী। কেউ অকারণে প্রকৃতিকে নষ্ট করলে বা পশু পাখির ক্ষতি করলে শিবনাথ প্রচণ্ড রেগে যেত। ওর বাড়িতে কত যে আহত কুকুর, বিড়াল আর পাখি ছিল তার কোনো হিসেব নেই। এমনকি সাপ ধরা পড়লে গ্রামে পিটিয়ে মারার রেওয়াজ ছিল। ওই সেটা বন্ধ করিয়েছে। বন দপ্তরকে খবর দিত, তারা ধরে নিয়ে যেত। প্রতি বছর নিয়ম করে গাছ পোঁতা, তাদের যত্ন আত্তি করার চল করেছিল শিবনাথ। এবার একটু থামল লোকটা।
দুই বন্ধু তখন বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে লোকটির দিকে। লোকটা আগুনটা একটু বাড়িয়ে দিয়ে বলল, একটু শীত শীত বোধ করছিস নাকি? রিনি বলল, হ্যাঁ, হঠাৎ করে এই তাপমাত্রাটা তো কমে গেল কেন? একটা রাত চড়া পাখির ডাক শুনলি? ওর ডাকা মানে এই রাত 3টে বাজলো। এই সময় অশুভ শক্তির ক্ষমতা সব থেকে বেশি হয়। তারা নেমে আসে চরাচরে। ওদের আগমনেই আচমকা শীত করে। তোরা কাছাকাছি বস দুজনে, আগুনের তাপ নিতে থাক। দুজনের মুখ শুকিয়ে গেল। রিনি বলল, আপনি একা একা এখানে থাকেন, আপনার ভয় করে না? আমার কিসের ভয়? আমি তো কারোর ক্ষতি করিনি। কেউ আমার সান্নিধ্যে এলেও আমি তাকে সম্মান করি, নিজের মতো থাকি। তাই আমার সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো কারণও নেই ওদের। গিয়ে ওদের বিশেষ লাভ নেই। ওরাও আছে, আমিও আছি। আপনি কি সন্ন্যাসী? ভদ্রলোক স্মিত হাসলেন, বললেন, এত সহজেই মানুষকে খোপে পুরিস না। একটা নাম থাকলে বলতে সুবিধে হয় বটে, কিন্তু আমরা সকলেই মানুষ। সেই সহজ সত্যিটুকুই থাক। কার কি পেশা, কে কি করে, কার কি ধর্ম, তাতে কি যায় আসে? শর্মিষ্ঠা একটু হাসল, বলল, আপনি শিবনাথ বাবুর গল্পটা বলুন। শোন তাহলে। শিবনাথের ওই প্রকৃতি প্রেম যে অনেকের পছন্দ হবে না, এ তো জানা কথা। গ্রামের এক হোমরা চোমরা প্রমোটার তখন গ্রামে একটা রিসর্ট বানানোর কথা ভাবল। ওই ওই এখন তোদের শহরের দিকে সব ছোট ছোট বানানো জঙ্গলের মধ্যে যেসব ন্যাকা ন্যাকা গ্রামীণ আমেজ দেওয়ার চেষ্টা করা হয়, খানিকটা ওই রকম, যাতে করে শহরের বাবুদের আমোদের ব্যবস্থা করে খানিক লাভ হয়। স্টেশনের দিকে বিস্তর নাবাল জমি পড়েছিল। সেগুলোর দিকে না তাকিয়ে ওর চোখ পড়ল জঙ্গলের দিকে। শুরু হয়ে গেল জঙ্গলের বেশ খানিকটা অংশ কেটে সাফ করে রিসর্ট বানানোর কাজ। শিবনাথের কানে কথাটা যেতে সে তো রেগে আগুন। সোজা গিয়ে দাঁড়ালো সেই প্রমোটারের সামনে। তাকে থানা পুলিশের হুমকি দিয়ে দেশের আইন কানুনের কথা তুলে প্রমোটারকে সে শাসিয়েছিল যে ওই জঙ্গলে রিসর্ট বানালে তার ফল ভালো হবে না। প্রমোটার যেন সেই কাজ স্থগিত রেখে অন্য কোথাও রিসর্ট বানানোর কাজে হাত দেয়। সেদিন সেই প্রমোটার কিছুই বলেনি, শুধু মুচকি হেসেছিল। শিবনাথ ভেবেছিল তার এই প্রতিবাদে অন্তত গ্রামের লোক সামিল হবে। যে গ্রামের জন্য ও পুকুর কেটে দিয়েছে, রাস্তা বাঁধিয়ে দিয়েছে, নিয়মিত শহরে গিয়ে চিঠিপত্র চালাচালি করে গ্রামে নানান সুযোগ সুবিধে এনে দিয়েছে, উপাসনালয় বানিয়ে দিয়েছে, মন্দির বানিয়ে দিয়েছে, সেই গ্রামের লোক অন্তত ওকে এই লড়াইয়ে একা ছাড়বে না। কিন্তু শিবনাথ বোঝেনি মানুষ আসলে ভীতু। লোকটি থামল। দুই বন্ধু অধীর আগ্রহে বলে উঠল, তারপর? প্রমোটারের বাড়ি গিয়ে শাসানোর ঠিক 2 দিন পর
শিবনাথের ক্ষত বিক্ষত দেহটা ওই জঙ্গলে আবিষ্কৃত হয়। কিভাবে সে মারা গেল তা নিয়ে লোকের স্পষ্ট ধারণা না থাকলেও কেন মারা গেল তা নিয়ে কারোরই কোনো সংশয় ছিল না। শিবনাথের মৃত্যুর পর ওই প্রতিবাদও শেষ হয়ে গেল। শুধু শুধু শিবনাথের বাড়িতে একটি অনাথ মেয়ে থাকত। তার মা শিবনাথের বাড়িতে কাজ করতেন। কলেরায় তার মা মারা যাওয়ার পর মেয়েটি শিবনাথের বাড়িতেই মানুষ হয়। শিবনাথ মেয়েটাকে নিজের মেয়ের মতোই বড় করেছিল। 22-23 বছর বয়স হওয়ার পর নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেয়। সেই মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে একদিন জানতে পারল যে শিবনাথ খুন হয়েছে। তার লাশ পাওয়া গেছে জঙ্গলে। তার মৃত্যু নিয়ে কারোর কোনো হেলদোল হয়নি। দৌড়ে দৌড়ে ঘুরেছিল মেয়েটা। স্বামী শ্বশুর বাড়িও কান দেয়নি, পাড়া পড়শিরা তো নয়। শেষে একদিন যখন সে নিজে সোজা সেই প্রমোটারের কাছে গেল, প্রমোটারের দিকে দা হাতে ছুটে গেল, তারপর তারও নিয়তি হলো ওই শিবনাথের মতোই। মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল নদীর জলে। একদিক থেকে আর একদিকে ভেসে যাচ্ছে লাশটা। ভদ্রলোক কিছুটা থেমে বললেন, তোরা যে বউটার কথা বললি তার সঙ্গে শিবনাথের সেই মেয়ের অনেক মিল। ও যে সেই, এই নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। দুজন প্রচণ্ড চমকে উঠল। ঘটনা প্রবাহ যে এই দিকে যাবে তা কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। রিনি ক্রমশ জ্যোতিষীর বলা কথাগুলো এই ঘটনার সঙ্গে জুড়তে পারছিল। শর্মিষ্ঠা বলল, কিন্তু এই মহিলা ফিরে এসেছেন কেন? আর শুধু আমার এই বন্ধুকেই বা দেখা দিচ্ছেন কেন? উনি কি আমাদের কিছু বলতে চান? ভদ্রলোকের দৃষ্টি তখন আগুনের ওপর স্থির নিবদ্ধ। দূরে দুটো শেয়াল চলে গেল। তাদের সরসর আওয়াজে রিনি আর শর্মিষ্ঠা চমকে উঠলেও ভদ্রলোক ভ্রুক্ষেপ করলেন না। বললেন, যারা যারা ওই রিসর্ট বানানোর কাজে যুক্ত ছিল প্রত্যেকেরই কিছু না কিছু হওয়ার কারণে ওই কাজটা আর এগোয়নি। গরিব মজুরদের অবশ্য কোনো ক্ষতি হয়নি। যারা যারা ঘুষ নিয়ে অবৈধভাবে নির্মাণের ছাড়পত্র দিয়েছিল তারা প্রত্যেকেই অল্প কয়েকদিনের মধ্যেই মারা যায়। কারোর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, কেউ বা পথ দুর্ঘটনায় মারা যায়। আর সেই প্রমোটার ঘুমের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়। তার সাঙ্গপাঙ্গদেরও অদ্ভুত কারণে মৃত্যু হয়েছিল। সেই থেকে কাজটা আটকে আছে। রিনি বলল, কিন্তু আমাদের বন্ধু যে বলল ওই জঙ্গলে কারা নাকি ঘুরে বেড়ায়, গরু ছাগলের মাংস খায়, কেউ কেউ মানুষের মাংস খেতেও দেখেছে। কিচ্ছু নেই ওই জঙ্গলে। যেন দপ করে আগুন জ্বলে উঠল লোকটার চোখে। মানুষের মনে একটা পাপ বোধ কাজ করে, বুঝলি, অপরাধ বোধ। একটা সৎ মানুষকে তারা সাহায্য করতে পারেনি। সেই অপরাধ বোধ থেকে ওই জঙ্গলে তারা পা দিতে পারে না। এই লজ্জা তাদের কুরে কুরে খায়। সেখান থেকেই এই ভয় ওই জঙ্গলকে, ওই রহস্যময়টাকে। এই মাংস খেকো চরিত্রগুলো সব ওদের কল্পনা। সেই
সেই যন্ত্রণার সঙ্গে আজও এই গ্রামের মানুষ বোঝাপড়া করে উঠতে পারেনি। সেটাই ভয়াল রূপ ধরে মানুষকে ভয় দেখায়, কষ্ট দেয়। আমরা এখন কি করব? উনি আমাদের কি বলতে চান? তোরা শহরের লোক, এই গ্রামের লোকের ওপর শিবনাথের মেয়ের আর আস্থা নেই, তাই ও তোদেরকে ত্রাতা হিসেবে দেখছে। আর সেই সঙ্গে শহরের লোক এসে এখানকার সব কিছু ঘেঁটে দেবে কিনা তা নিয়ে ওর সন্দেহ আছে, তাই তোদেরকে একটু যাচাইও করে নিচ্ছে। রিনিকেও তাই বারবার নানান পরিস্থিতিতে জরিপ করে নিচ্ছে। কিন্তু এখন কি সমস্যা? আমাদের দিয়ে ওরা কি করাতে চায়? তোরা বোধহয় জানিস না, এখানকার উঠতি নেতা আশিস দত্ত আবার ওই জঙ্গল কেটে ওর ব্যক্তিগত প্রপার্টি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। থাকে সে পাশের গ্রামে, কিন্তু এখানকার জমিদার বাড়ির পাশের ওই জঙ্গলটা কেটে কি সব জানি করতে চায়। শিবনাথ আর ওর মেয়ে বেঁচে থাকলে এর বিরুদ্ধে নিশ্চয়ই রুখে দাঁড়াতো, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তোদের কথা শুনে বুঝতে পারছি মরে গিয়েও শিবনাথের মেয়ে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করছে, কারণ গ্রামের লোকের ওপর ওর কোনো বিশ্বাস নেই। কি করেই বা থাকবে বলতো? হ্যাঁ, কি করেই বা থাকবে? এরা মানুষ, মেরুদণ্ডহীন কীট যত। একটু থেমে ভদ্রলোক বললেন, আর একটা জিনিস বড্ড ভাবাচ্ছে। কি বলুন তো? শিবনাথ মারা গিয়েছিল, মানে তাকে মেরে ফেলা হয়েছিল রথযাত্রার ঠিক 2 সপ্তাহ আগে। শিবনাথের মেয়ের মৃতদেহ পাওয়া যায় রথের ঠিক 2 দিন আগে। ঘটনাচক্রে সেই রাতও ছিল বুধবারের রাত, আর শুক্রবার পড়েছিল রথযাত্রা। আর আজ এত বছর পর আবার রথযাত্রা শুক্রবার, আজ বুধবারের রাত। ফিরে আসছে শিবনাথের মেয়ে, গ্রামে আবার ঘনিয়ে উঠছে কুঅভিসন্ধির কালো ছায়া, তাই ফিরে আসছে শিবনাথের মেয়ে। রাত 3টের সময় অতিলৌকিক জীবের ক্ষমতা সব থেকে বেশি হয়ে ওঠে। এই কাল পর্বটুকু বড় ভয়ঙ্কর। শোন, তোরা আপাতত শিবনাথের মেয়ের প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কর। তোরা তো কোনো পাপ করিসনি, তোরা ওকে ভয় পাস না। ওকে ভয় না পেলে ও তোদের কোনো ক্ষতি করবে না। শর্মিষ্ঠা ফোনে সময় দেখল 3:30। আশিস দত্তের বহুদিনই রাতে ভালো ঘুম হয় না। মেদবহুল শরীরে যেন হাজার হাজার বিছে বিষ ঢেলে দেয় রাত হলেই। তার গা গরম হয়ে ওঠে। বড় ঘড়িতে ঢং করে একটা শব্দ থেকে আশিস বুঝল রাত 3:30 বাজল। একটু পরেই ভোরের আলো ফুটবে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে রাতটা কাটিয়ে দেওয়া যাক। আশিসের ঘর দোতলায়, মাথার উপর জানলা খোলা, ফুরফুর করে হাওয়া বইছে, ভেসে আসছে রাতে ফোটা ফুলের গন্ধ। এরকম পরিবেশে মানুষের মাথায় কুচিন্তা আসতে পারে না, কিন্তু আশিসের এলো।
আজ জমি দেখতে যাওয়ার কথা ছিল। দুপুরে গাড়ি করে পাশের গ্রামে গিয়ে জমি দেখছে যখন, তখন কেবলই মনে হচ্ছিল জঙ্গলের গহীন থেকে কে যেন তার উপর নজর রাখছে। এই জঙ্গলটা দখল করতে গিয়ে কম খারাপ কাজ তো তাকে করতে হয়নি, টাকা খাওয়াতে হয়েছে জায়গায় জায়গায়। সে অবশ্য ওর অভ্যেস আছে। অন্য কোথাও যখন জঙ্গল সংলগ্ন এলাকায় ও প্রপার্টি তৈরি করতে গেছে, সেখানে কি কম ঝামেলা হয়েছে নাকি? ঘর উচ্ছেদ করতে গিয়ে যারা অন্যত্র যেতে রাজি হয়নি, তাদের ভয় দেখাতে হয়েছে, প্রয়োজনে তাদের ঘরদোরে আগুন দিতে হয়েছে, কিছু ক্ষেত্রে প্রাণেও মারতে হয়েছে বৈকি। কখনো এক মুহূর্তের জন্যেও তার বুক কাঁপেনি। কিন্তু আজ ওই জঙ্গলের কাছে দাঁড়িয়ে মনটা কেবলই যেন গু ডাকছিল। সেটা অবশ্য জঙ্গলে বাচ্চা পোঁতার ওই ইতিহাস শোনার কারণেও হয়ে থাকতে পারে, কিন্তু আজ যেন মনটা বড্ড অশান্ত হয়ে আছে। বিছানায় শুয়ে পাশ ফিরতেই মনে হলো পাশে কে যেন শুয়ে আছে। দ্রুত চটকা ভেঙে গেল আশিসের। কই, কেউ তো নেই। জানলার দিকে তাকাতেই মনে হলো সাত করে সরে গেল একটা ছায়া। কি ব্যাপার, আজ মনটা যেন বড্ড উথাল পাথাল করছে। দরজা খুলে বারান্দায় বেরিয়ে উঠোনের দিকে মুখ করে সাঙ্গপাঙ্গদের ডাক দিল আশিস। কারোর কোনো সাড়া পাওয়া গেল না। সারা জগৎ যেন আজ অন্ধকারের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরের দিকে ফিরতেই রক্তহীন হয়ে গেল আশিসের। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল তার ঘরের দরজা আটকে দাঁড়িয়ে আছে অনেকগুলো মূর্তি। একেবারে সামনে দুজন, একজনের লম্বা পেটাই চেহারা, প্রায় 6 ফুট, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা কম বয়সী বউ, পরনে 8 পৌরে শাড়ি, তার হাত ভরা চুড়ি। আর পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের সকলকেই আশিস চেনে। একজনের নাম দিলু ঘড়ুই। বছর 5 আগে বস্তিতে তার কুঁড়েতে আগুন দিয়েছিল আশিস। 3rd ডিগ্রি বার্ন নিয়ে দিলু হাসপাতালে ভর্তি ছিল। তাহলে কি দিলু সেবার? দিলুর পাশে দাঁড়িয়ে আছে শিল্পা মেটে। তার স্বামীকে পিটিয়ে মেরেছিল আশিসের লোক। আশিস কানাঘুষো শুনেছিল বউটা ক্ষুধার্ত বাচ্চার গলা টিপে তাকে মেরে তারপর নিজে গলায় দড়ি দেয়। অভাব আর শোকের সঙ্গে লড়াই করার ক্ষমতা তার ছিল না। ওই তো সেই বাচ্চাটাও তো দাঁড়িয়ে রয়েছে মায়ের আঁচল ধরে। ওইটুকু বাচ্চার চোখ থেকে যেন আগুন ঝরছে। একে একে তাদের সঙ্গে জুড়ে যাচ্ছে আরো অনেক লোক। আশিসের দলের হাতে নিপীড়িত হয়েছে, তারা সকলে জুড়ে যাচ্ছে। এদের সকলের মুখ আশিসের মনে আছে তা নয়, শুধু আশিস এইটুকু বুঝতে পারছে এরা কেউই এই জগতের নয়। এরা এগোতে এগোতে যেন গাছ হয়ে যাচ্ছে। আশিসও চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। তার পা দুটো যেন কেউ গজাল দিয়ে আটকে দিয়েছে মেঝেতে। সামান্য নড়বার ক্ষমতাটুকুও নেই। ওরা ক্রমশ এগিয়ে আসছে আশিসের দিকে। আবছায়া হাত বাড়িয়ে ক্রমে টিপে ধরছে আশিসের গলা। ক্রমশ ঝাপসা হয়ে আসা দৃষ্টিতেও আশিস বুঝতে পারছে এদের প্রত্যেকের চোখ থেকে আগুন ঝরছে, যেন প্রতিশোধের আগুন। ধীরে ধীরে সে যেন মিশে যাচ্ছে মাটিতে, দম বন্ধ হয়ে আসছে তার। যেভাবে মানুষকে মেরে মাটিতে পুঁতে দিত আশিস, লাশ গায়েব করে দিত, ঠিক সেইভাবেই সেও যেন চলে যাচ্ছে
মাটির 6 হাত নিচে। এমনই দম বন্ধ হয়ে আসছে তার, সেই সাঁড়াশির মতো চাপে। শর্মিষ্ঠাই নীরবতা ভাঙল, বলল, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে, আমরা যাই। আছি কদিন, আপনার সঙ্গে দেখা করে যাব। ভদ্রলোক মৃদু হাসলেন, বললেন, গ্রামের লোক আমাকে ভয় পায়। আমার সামনে দাঁড়ালে বিবেকে ধাক্কা লাগবে তো, তাই দূরত্ব বজায় রাখে। বহুদিন পর তোদের সঙ্গে প্রাণ খুলে 4টে কথা বলা গেল। আমি অল্প মানুষ চিনি, তবে সেই সূত্রেই বুঝতে পারি তোরা এখনো পাঁকে ডুবে যাসনি। চেষ্টা করিস কখনো ডুবে না যাওয়ার। ভালো থাকিস, হ্যাঁ, ভালো থাকিস তোরা। আবার দেখা হবে। ভদ্রলোককে বিদায় জানিয়ে দুজনে যখন বাড়ির পথ ধরল, তখন ভোরের পাখিরা ডাকতে শুরু করেছে। ফোনে কোনো মিসড কল নেই, মানে দেবর্ষী সৈকতরা কেউ ওঠেনি, জানেও না যে ওরা বাড়ি নেই। দুজনে কিছুটা হালকা বুকে ফেরার পথে পা বাড়াল। আচমকা ওই আলো আঁধারিতেই দেখা গেল একজন মাঝবয়সী বধূ দাঁড়িয়ে রয়েছে রাস্তা জুড়ে। এলো চুল, 8 পৌড়ে শাড়ি, হাত ভর্তি চুড়ি, আর কপালে একটা বড় টিপ। শর্মিষ্ঠার মুখ হাঁ হয়ে গেল। রিনি ততক্ষণে বুঝতে পেরেছে এ আর কেউ নয়, শিবনাথ কোলের পালিতা কন্যা। রিনি এগিয়ে গিয়ে একটু হাসল। বড় বিষণ্ণ একটা হাসি ফিরিয়ে দিল সেই ছায়ামূর্তি। অসম্ভব মায়াবী কণ্ঠে বলল, আমার একটা উপকার করবে তোমরা? জল ভরা চোখে রিনি বলল, বলুন না। হাত বাড়িয়ে কতকগুলো কাগজ দিল ছায়ামূর্তি। এই কাগজগুলোয় আশিসের দুর্নীতির প্রমাণ আছে। পুলিশের তদন্তে আমার আস্থা নেই। তোমরা শহরে গিয়ে ওর সব কুকীর্তি ফাঁস করবে, সবাইকে সবকিছু জানাবে। এইটুকুই চাই তোমাদের কাছ থেকে, তাহলেই আমি মুক্তি পাবো। রিনি আর শর্মিষ্ঠা বলল, আমরা হব তোমাদের কণ্ঠ, বলবো সবাইকে তোমাদের কথা। ছায়ামূর্তিটির চোখেও যেন অশ্রুবিন্দু দেখা গেল। এগিয়ে গিয়ে হাওয়ায় মিশে গেল সেই ছায়ামূর্তি। ওরা দেখল আকাশে শুকতারা উজ্জ্বল হয়ে উঠেছে। পথে কেউ কোথাও নেই। ঠান্ডা আরামদায়ক একটা বাতাস বইছে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।